পাইথন ব্যাচ 1 এর ক্লাস নাম্বার 5 শুরু করছে এবং আজকে বেসিকের লাস্ট ক্লাস। ওকে, সো পাইথন যে বেসিক সিনট্যাক্স তার লাস্ট ক্লাস এবং বেসিক জিনিসগুলোতে সময় দেওয়া এবং এই ডিটেলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যদি এখানে স্ট্রং একটা নলেজ থাকে সামনে গিয়ে আর প্রবলেম হবে না। হ্যাঁ, প্রোগ্রামিং অল অ্যাবাউট লজিক অ্যান্ড এক্সপেরিয়েন্স, নাথিং এলস। এসব এগুলি মানে এর বাইরে আপনি কোনো কিছু দেখবেন না। আজকে পর্যন্ত যা সিনটেক্স আলোচনা হবে এর বাইরে তেমন কোনো সিনটেক্স নেই, একেবারে নেই সেটা আমি বলছি না, খুবই সামান্য। এগুলো হচ্ছে রেগুলার সিনটেক্স যার ব্যবহার দিয়ে আপনি একটা সফটওয়্যার বানাবেন, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাবেন অথবা ডেস্কটপ অ্যাপস বানাবেন। সো সিনটেক্সও কিন্তু অনেক বেশি সেটাও কিন্তু না, খুব সামান্য সিনটেক্স। এটা নাড়াচাড়া করে আমাদের শিখতে হবে এবং ইন ডেপথ আরো কি কি আছে সেটা একটু জানার চেষ্টা করতে হবে। যে খুবই গুরুত্বপূর্ণ একটা সিনটেক্স নিয়ে আজকে আলোচনা করব। গতদিন ফাংশন নিয়ে কিছু কথাবার্তা বলেছি, আজকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে একটু কথাবার্তা বলবো। ওদেরকে টাস্ক দিয়েছিলাম, আমি একটু অনিককে বলবো। অনিক আমাদের ক্লাস সম্পর্কে, ক্লাস না আগে একটা সবাই একটু ওভারঅল অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা কি সেটা সম্পর্কে জানবে অনিকের কাছ থেকে। অনিক একটু বলেন যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা কি। অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে মানে একটা মডেল যেটা দিয়ে স্যার আমরা মানে প্রোগ্রাম লিখি স্যার। আর হচ্ছে স্যার ক্লাস হচ্ছে স্যার এটাকে বলা যায় শ্যাডো অফ অবজেক্ট, মানে স্যার এটাকে বলা যায় স্যার ব্লুপ্রিন্ট ক্রিয়েটেড বাই দ্য প্রোগ্রামার। তো স্যার মানে স্যার যেটা স্যার আমরা define করে a set of sir, attributes that will criticize any object that in instant from the class. Sir, object হচ্ছে স্যার এটা একটা স্যার instance for a class. This realized version of the class, so where the class is modified for the program. স্যার স্যার যদি এক্সাম্পল দেই স্যার, মানে ধরেন স্যার মানে আমরা একটা প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন আছে, এখন স্যার ওই প্যাটার্ন থেকে স্যার আমরা অনেক প্যাটার্ন, জি স্যার ওইটা থেকে আমরা অনেকগুলো স্যার গ্লাস বানাবো। স্যার ওইখানে আমার যে প্যাটার্নটা আছে স্যার ওটা হচ্ছে আমার স্যার অবজেক্ট এটা ক্লাসটা, আর আমরা স্যার গ্লাসগুলো যে বানাচ্ছি স্যার ওইটা হচ্ছে স্যার আমাদের অবজেক্টটা। স্যার ইচ্ছা করলে আমরা ওইখানে আবার অবজেক্টে আবার নতুন করে আমরা কিছু ইনক্লুড করতে পারবো, ফাংশন কিংবা এক্সটেন্ড করতে পারবো। আর ক্লাসে আমরা নতুন করে স্যার ওই বিভিন্ন আর নিউ ফাংশনালিটি অ্যাড করতে পারবো। ওকে, জায়েদ একটু আপনি বলেন। ও তো, ওকে যেটা জিজ্ঞেস করেছি ও 2 লাইন বলে তারপরে অন্য কিছু দিয়ে শেষ করলো, আপনি একটু বলেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা মূলত কনসেপ্ট বিল্ড করা হয়েছে অবজেক্টের জন্য, যেখানে বিভিন্ন রকম অবজেক্ট থাকবে এবং ওই অবজেক্টগুলোকে এই প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যান্ডেল করা হবে, বিভিন্ন ডাটা ইনপুট করা হবে এবং ওই ডাটাগুলোকে এই প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যান্ডেল করা হবে, আর সেটা করা হবে ক্লাস দিয়ে। এটাই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড মেইন টার্গেট। দেন ক্লাসের যে সেটা ক্লাস হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টটাকে ভালোভাবে মডিফাই করা। আচ্ছা আচ্ছা, মামুন কিছু বলতে হবে না, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি স্যার পড়ছি কিন্তু কিছু বুঝিনি। কিছুই বোঝেন নাই, রকেট বলবে। আমি একটু বাংলাই বাংলাই বলেন, সবাই বাংলাই বলছে, আপনিও বাংলাই বলেন। আমি বুঝলাম স্যার, সেটা হচ্ছে যে একটা কম্প্যাক্ট একটা জিনিসের মধ্যে অনেক কিছু আছে। আমি যদি এই ক্লাসরুমটাকে ধরে বলি, তাহলে এখানে চেয়ার টেবিল ল্যাপটপ আমরা আছি। আমরা এর বাইরে থেকে একটা কিছুকে কল করলাম। একটা কিছু বলতে আমি যদি টেবিলকে কল করি সেটা প্রোগ্রামিং মাধ্যমে, এরকম কি আমি কি ঠিক বলছি? একটু এদিক সেদিক হয়েছে, হ্যাঁ ক্লিয়ার করব। পাশের জন, হ্যাঁ আপনি। ক্লাসের ভিতরে স্যার বিভিন্ন ধরনের ভ্যালু ক্রিয়েট করব, দেন হচ্ছে ইনস্ট্যান্ট ক্রিয়েট করে দেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা কি মানে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে ওপি বিষয়টা জানতে চেয়েছি। আমি ক্লাস আমি কিছু জানতে চাইনি, তার ভিতরে কি থাকবে না থাকবে আমরা শিখব। ওপি একটা প্যাটার্ন, এই প্যাটার্নের ভিতরে হচ্ছে যে ক্লাসের মাধ্যমে মেইনলি হচ্ছে যে ক্লাস, তারপরে আপনার জিনিস করতে হবে, তাহলে সুন্দর এবং সিম্পল করার জন্য একটা প্যাটার্ন চালানো হয়।
আচ্ছা আপনি বলেন। আমি কিছু বলতে পারবো না, সব বলে গেছে। আচ্ছা আপনি একটু বলেন। স্যার আমার যেটা মনে হয় এটা একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে ডেভেলপারদের বা প্রোগ্রামারদের কাজটা সহজ করা হবে, যাতে কোডগুলো আমরা রিউজ করতে পারি বেশি। অর্গানাইজ থেকে বড় ধরনের প্রজেক্টের ক্ষেত্রে ওপিটা খুবই দরকার, এই কারণে প্রজেক্ট বড় হয়ে গেলে স্যার যদি অর্গানাইজ না থাকে এবং র কোডিং এ আমাদের যে প্রবলেমটা হতো যে আমরা কোড রিউজ হতো কোড অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসাতে এটা আমাদের জন্য অনেকটা সহজ হয়েছে। অনেকটা না বলবো যে এই কনসেপ্টে আসার পরে এটা আমাদের জন্য অনেক ইজি হয়েছে, কোডগুলো অর্গানাইজেশনের কাজ কমে গেছে আমাদের। আচ্ছা ওকে কাছাকাছি, বাট সেন্টেন্সটা কেতাবি না, সেন্টেন্সটা মানে যা বলেছেন আসার পর এটাতে অবজেকশন আছে, আদারওয়াইজ আপনার মানে কনসেপ্টটা ক্লিয়ার আছে যে কি বিষয়টা। হ্যাঁ ওপি বিষয়টা কি, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়টা কি, আসার পর নিয়ে আমার অবজেকশন, আদারওয়াইজ সবকিছুই ঠিক আছে। অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল যেটা বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বলা হয়, এটাকে মডেল না বলে অনেকে মডেল বলে, অনেকে কনসেপ্ট বলে। ওকে, আবার কেউ কেউ আবার এটাকে কনস্টিটিউশনও বলে, ল যেটাকে বলা হয়, তাই না, সংবিধান যেটাকে বলে। হ্যাঁ, সো প্রোগ্রামিং এর কনস্টিটিউশন অনেকে বলে থাকে, বাট এটা একটু বাড়াবাড়ি পর্যায়ের কথা, এই কারণে অনেকে কনসেপ্ট বলে, অনেকে মডেল বলে। তো এটার আসার যে সময়কালটা, প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো এখন পপুলার, প্রত্যেকেই এই মডেলের চাইতে জুনিয়র বলা চলে। তার মানে এই মডেলটা অনেক আগে এসেছে, সে 80-র দশকের মডেল। ওপি এসেছে 1980-তে, ফার্স্ট ইন্ট্রোডিউসড হয় মাইক্রোসফটের .NET প্ল্যাটফর্মে, বাট এটাকে কমপ্লিট করে হচ্ছে জাভা যারা অ্যাকচুয়ালি ওন করে, ওরাকল, রাইট, তারা এটাকে কমপ্লিট করেছে। মানে এই মডেলটাকে একেবারে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে ওরাকল, এটা 1989 সালের দিকে, রাইট। এবং জাভা যখন নতুন করে বিল্ড হতে থাকে, তৈরি হয়, ওই সময় তারা জাভাকে কিনে নেয়, 91-এ কিনে নেওয়ার পরে সেটাকে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রূপ দেয়। তারা অবজেক্ট ওরিয়েন্টেডটাকে প্র্যাকটিস করতো ডেটাবেজের সাথে, ওরাকল ডেটাবেজের সাথে, রাইট। বাট এই কনসেপ্টটা নিয়ে আগে থেকে কাজ শুরু করে 1984-85 সালের দিকে .NET প্ল্যাটফর্ম, রাইট, মাইক্রোসফটের। তো এই ছিল তার অতীত ইতিহাস, যে মডেলটা কোথা থেকে আসলো। সো শুরু থেকে কিছু ল্যাঙ্গুয়েজ আছে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড। ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড বলতে বোঝায় যে আপনি এক লাইনের কোডও ওই মডেলের বাইরে দিয়ে লিখতে পারবেন না। আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট রান করাতে হলেও আপনাকে ওপি প্রসেসেই যেতে হবে, যেখানে একটা ক্লাস থাকবে, ক্লাসে একটা ফাংশন থাকবে, রাইট। এটাকে মেথড বলা হয়। ক্লাসের ভেতরে ফাংশন কেন বলছি, গতদিন আলোচনা করেছি, মানে আজকে মেথড বললে একটু গুলিয়ে যাবে যে মেথড আবার নতুন করে জিনিসটা কি। হ্যাঁ, কোনো ফাংশন ক্লাসের মধ্যে থাকলে ওটা মেথড নাম দিয়ে ডাকা হয়, এর বাইরে তেমন কিছু না, রাইট। সো সহজভাবে যদি আমরা আপনাদের বলতে চাই, তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে জাভা, সি প্লাস প্লাস, এই দুটো ল্যাঙ্গুয়েজ ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড। আপনি সি শার্পও তাই, যে আপনি হ্যালো ওয়ার্ল্ডও ওই ক্লাস অবজেক্ট ছাড়া আপনি এক্সিকিউট করতে পারছেন না। বাট পাইথন আপনি পারেন। এই যে আমরা প্রোগ্রামিং কোড লিখছি না, ছোট ছোট কোড লিখছি, এখানে কিন্তু কোনো ক্লাস পর্যন্ত আমি যাই নাই, আমরা দিব্যি 4টা ক্লাস শেষ করে ফেলেছি, রাইট। সো অবজেক্ট ওরিয়েন্টেড, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড, বাট সে আমাকে বাধ্য করছে না, রাইট, প্রোগ্রামিং করতে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে আমাকে সে বাধ্য করছে না। লাইক পিএসপিও তাই, আপনি অবজেক্ট ওরিয়েন্টেড করতে পারেন, আবার আপনি ইচ্ছে মতো প্রসিডিউরাল প্রসেসেও যেতে পারেন। সো রাকিব যেটা বলছিল যে আসার পরে আমাদের লাইফটা ইজি করেছে, কোড রিউজটা বেড়েছে এবং তাকে সিকিউর করেছে, রাইট। কোড রিউজ বাড়িয়েছে ঠিক, বাট আসার পরে না, আসছে অনেক আগে, ইউজ হচ্ছে পরে, রাইট। সো আমরা ওপি
শেখার আগে র কোড শিখি, দেন ওপি শিখি, রাইট? তার আগে ওপি শেখার আগে র কোড শেখার মূল কারণ হচ্ছে যে মানে এর যে আলাদা একটা ডাইমেনশন আছে সেটা বোঝানো, যে একটু এলোমেলো ভাবেও কাজ করা যায়। যে লাইক আমরা যখন সোসাইটি বলছি তখন এর মধ্যে অনেক কিছুই রয়েছে। এক বিল্ডিং এ মেস আছে, আবার ফ্যামিলিও আছে। সো ফ্যামিলি জীবনযাত্রা একরকম, মেসের অন্যরকম। সো ম্যাথসটা বেসিক্যালি ওই প্রসিডিউরাল, আর আপনার ফ্যামিলিটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। বুঝতে পেরেছি? যেমন প্রসিডিউরাল কেন বলছি, যখন আপনি মেসে থাকছেন তখন আপনার বাবা মা বা প্যারেন্টস, আপনার গার্ডিয়ান বলতে কোনো কিছু নেই, ওখানে নিয়ম কানুনই তেমন মানে কিছুই নেই। তো আপনি আপনার জুতা রাখছেন বেডের উপরে আর বেডশিট রাখছেন ওই আলমারির নিচে, তাই না? ঠিক এরকম অবস্থা। বই খাতাটা কোথায় আছে সেটা জানা নেই। আপনি কোথাও বের হতে যাচ্ছেন, একটা জুতা এক জায়গায় পাচ্ছেন, আরেকটা নাই, আর দুটো জুতা পেলেও আপনি সক্স খুঁজে পাচ্ছেন না, রাইট? অনেক কিছু এলোমেলো অবস্থা। সো এই যে বিষয়টা যে আপনি গুছিয়ে রাখছেন না, এলোমেলো করে রাখছেন এবং প্রয়োজনের সময় আপনি সেটাকে খুঁজে পাচ্ছেন না, এই টোটালি মিলে যাচ্ছে কার সাথে? প্রসিডিউরাল প্রোগ্রামিং এর সাথে। বাট আপনি যখন এটাকে প্রসিডিউরাল প্রোগ্রামিং বলতে বোঝাচ্ছি আমি র কোডিং এর সাথে। যেটা আপনি যখন ফ্যামিলিতে থাকছেন আপনি বাধ্য হয়ে যেখানকার যে জিনিস সেখানেই গুছিয়ে রাখছেন। আপনার একটা নির্দিষ্ট ঘর আছে, আপনার নিজস্ব পড়ার টেবিল আছে, আপনার কাপড় রাখার নিজস্ব একটা জায়গা আছে, জুতা রাখারও একটা জায়গা আছে। সেটা আপনার নিজস্ব হতে পারে, আপনার ফ্যামিলিরও হতে পারে, বাট সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মাফিক হয়, রাইট? আপনার বাসায় কেউ আসতে চাইলে অনুমতি নিয়ে আসতে হয়, বসতে চাইলে অনুমতি নিয়ে বসতে হয়, এবং আমি আমার বলি, আমাদের বলি, এই কথাগুলো চলে। সম্পত্তির যে বিষয়গুলো, যে ওনারশিপ নিয়েও কথাবার্তা চলে। বাট মেসের মধ্যে কিচ্ছু নেই, যার যেমন আছে যে যার মতো ইউজ করো, আদারওয়াইজ সরো, আমাদের সাথে থাকতে পারবে না, তাই কিনা? সো যখন একটা শার্ট কেনা হয় এটা অ্যাকচুয়ালি সবার, গেঞ্জি হলেও কি তাই। সো সেটা ছোট কিনবে নাকি বড়, না মিডিয়াম, সবারই হবে, রাইট? আমরা যখন থেকে একই অবস্থা, যে কোনো একটা টি শার্ট কিনতে হলে এটা মিডিয়াম ছাড়া লার্জ বা স্মল কেনা যাবে না, মিডিয়াম হলে সবারই ফিট করবে, সো ওইটাই কিনতে হবে, রাইট? সো প্রসিডিউরাল প্রোগ্রামিং এ অনেক প্রবলেম আছে, সিকিউরিটি থ্রেট আছে, রিইউজের স্কোপ কম, রাইট? এবং সাথে সাথে আনঅর্গানাইজড, আর আনঅর্গানাইজড কোনো কিছুই বড় করা যায় না, রাইট? আর বড় কোনো কিছু নিয়ে প্ল্যান করতে হলে আনঅর্গানাইজ ভাবে শুরু করলে সেটা ফেল করবে, এটাই কি স্বাভাবিক। সো এই প্রবলেমগুলোকে ফিক্স আপ করার জন্যই প্রোগ্রামিং যখন করা হয় প্রসিডিউরাল প্রসেসে, তার থ্রেট রয়ে যায় অনেক বেশি, ডিপেন্ডেন্সি বেড়ে যায় অনেক বেশি, রাইট? ডিপেন্ডেন্সি কার উপর বাড়ে? যে কোড লিখে সে যদি চলে যায় তাহলে শেষ, রাইট? সো ওই কন্ট্রোলটা যেন তার আন্ডার, তার উপরে যেন না থাকে। কোম্পানি যেন টাকা দিয়ে তার ডিপেন্ডেন্ট অধীনস্থ কর্মচারী না হয়ে যায় কোম্পানির মালিক, তাই না? যে কোম্পানির মালিক এমপ্লয়ের অধীনস্থ হয়ে গেল, তাই তো? বিষয়টা তো তাই বোঝাচ্ছে যে সে চলে গেল তো প্রজেক্ট শেষ, তার টাকা নাই, সে টাকা দিয়ে কি করলো? তাকেও টাকা দিল, প্রজেক্টও ফেল করলো। লসটা আলটিমেটলি কার হচ্ছে? কোম্পানির। আবার কোম্পানি যদি ওই টাকাটা মেরে দেয় কাস্টমারে, তাহলে ক্ষতিটা সবচেয়ে বেশি কার? কাস্টমারের। সো কাস্টমার এই যখন বড় প্রজেক্টের কথা চিন্তা করে, কোনো মডেল স্ট্রাকচার ছাড়া সেটাকে বিলিভই করতে চায় না। বাট আবার এখনকার দিনে ছোট বড় কাস্টমারও এই বিষয়টা রিয়েলাইজ করতে পারছে, কারণ তারা যখন ঠেকে ঠেকে আসছে, ম্যাক্সিমাম কাস্টমারই 2, 4, 5, 10 বার ঠেকে তারপরে কিন্তু রাস্তায় আসে, রাইট? কেউ কিন্তু স্মুথ পথে আগাতে পারে না। আপনি যখন খালি চোখে দেখবেন যে সে খুব হয়তো ভালোই চলছে, কোনো একটা কোম্পানি, মানে বিগ কোম্পানি, তার হচ্ছে কর্পোরেট নেম আছে, বাট তার কোম্পানি মালিক জানে যে তার কোম্পানিকে টিকে রাখার জন্য তাকে কি পরিমাণ সংগ্রাম করতে হচ্ছে। বিগ কোম্পানি, বিগ হেডেক যেটাকে বলা হয়ে থাকে। সো আমরা হয়তো বলতে পারি যে সে যা ইচ্ছে তাই করতে পারে, আসলেও কি তাই কিনা তার মালিককে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে তার কত ধানে কত চাল কতদিন করে গুনতে হয়। সো বড় জায়গা ম্যানেজ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। কারণ বড় হওয়ার জন্য কি লাগে? সাপোর্টিং লাগে, নোড, রাইট? আমি একা সবকিছু করতে পারবো না, আমি হয়তো একা 500 জনকে ম্যানেজ করতে পারি, 5000 জনকে না, রাইট?
সো 5000 জনকে ম্যানেজ করতে হলে আমার আরো কি করতে হবে, আরো 10 জন আমার কাছাকাছি লেভেলের লোক তৈরি করতে হবে ওই আমার কোম্পানির মধ্যে থেকেই, এবং তাদের বিলিভ করাতে হবে যে না সেটা তার ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবে, এবং সেই ধরনের লোক তৈরি করা সবচেয়ে বড় ডিফিকাল্ট আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের দেশে। যে কারণে সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান বা ফিফথ ম্যান বলে কোম্পানিতে থাকে না কেউ, ওই ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান ডেড। আমাদের দেশীয় কোম্পানির অবস্থা তাই, কোনো কোম্পানি 500 এমপ্লয়ের বেশি নেই, বিশেষ করে সফটওয়্যার কোম্পানি। কারণ কি, তার পাশাপাশি লেভেলের কাউকে সে তুলে আনতে পারে নাই বা সে তুলে আনার চেষ্টাও করে নাই। দ্যাটস ওয়াই তাকে ওই অতটুকু নিয়েই কি সন্তুষ্ট থাকতে হচ্ছে। সে যদি সাকসেসফুল হয়, খুব বেশি সাকসেসফুল হলে 500 জনের, তারপর যেহেতু সেকেন্ড ম্যান নাই সে 1000 প্ল্যানই করতে পারে না, রাইট? সো এটাকে মিডিয়াম সাইজ বা সেমি মিডিয়াম সাইজের কোম্পানি বলা যেতে পারে। বিগ সাইজ কোম্পানি সংজ্ঞাটা আমাদের দেশে একরকম, বাইরের দেশে আরেক রকম। বুঝতে পেরেছি? ওকে, সো সবকিছুর জন্যই কি লাগে, একটা স্ট্রাকচার, কাঠামোর প্রয়োজন পড়ে, লাইবিলিটিস যে বিষয়টা, এবং ওই অংশটাকে আগলে রাখার যে বিষয়টা, সিকিউরিটি দেওয়ার বিষয়টা বা কন্ট্রোল করা, খুব সহজে কন্ট্রোল করা এবং সবকিছুকে এক্সিকিউশন গুলোকে স্মুথ করে রাখার যে বিষয়গুলো, সেটা খুব বেশি প্রয়োজন পড়ে, রাইট? বিগ কোম্পানি বিগ হেডেক বলতে বোঝায় যে প্রত্যেকটা কোম্পানির সবচেয়ে বড় হেডেক থাকে হচ্ছে রিক্রুটমেন্ট, হ্যাঁ, ইন এন্ড আউট। এর উপরে একটা কোম্পানির চলাটা নির্ভর করে। তো কোম্পানি থেকে কতজন ইন হচ্ছে, কতজন আউট হচ্ছে, কিভাবে সেটা ম্যানেজ হবে, এটা যদি কন্ট্রোল করা না যায়, যার কাজ এইচআর, যার কাজ এইচআর করে থাকে, এবং এর জন্য তাদের ডিমান্ড সবচেয়ে বেশি সারা বিশ্বে। সো এইচআর যারা থাকে তাদের দায়িত্বই থাকে ইন এন্ড আউট কে কন্ট্রোল করা। আদারওয়াইজ কোম্পানি ভালো আর্নিং ফ্লো থাকলেও যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনি হিউজ ইনকাম করছেন, বাট আপনার ওয়ার্কফোর্স নেই, মানে অতটা সহজ না যে আপনি টাকা আছে আপনি দিনে দিনে আপনি ওয়ার্কফোর্স তৈরি করে ফেললেন। ইটস ইম্পসিবল। বুঝতে পেরেছি? সো যদি একটা নির্দিষ্ট কাঠামো না থাকে, রাইট, স্ট্রাকচার না থাকে, সেটাকে ম্যানেজ করাটা, সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়াটা অত্যন্ত কঠিন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে পরিবারের ছায়া বলা হয় কাকে? বাবাকে। সে না থাকলে একটা ফ্যামিলি কি অবস্থা হয়। আর ফ্যামিলিকে কন্ট্রোল করে কে? মা। সে না থাকলে পরিস্থিতি কিরকম হয়। দুইটা দুই রকমের সিনারিও, রাইট? সো এটা ছাড়া যেমন ফ্যামিলি চিন্তা করা যায় না, একটা অর্গানাইজ কিছু বা তাকে নিয়ে বড় কিছু প্ল্যান করা সম্ভব হয় না, রাইট? কারণ আপনি যখন একজন ফ্যামিলির একটা সন্তান, ছেলে অথবা মেয়ে, আপনাকে নিয়ে তারা যখন ফিউচার প্ল্যান করছে, তারা আছে বলেই করতে পারছে। আর তারা যদি না থাকে, কে প্ল্যান করবে? কে আপনাকে গাইড করবে? বা আপনার পরবর্তীতে আপনাকে নিয়ে কি প্ল্যান করা হচ্ছে, কি করতে হবে, সেটা তো আপনার দ্বারা করা সম্ভব না। আপনি ছোট মানুষ, আপনি আস্তে আস্তে গ্রো করছেন, তো আপনি নিজের প্ল্যান কি করতে পারবেন? কোয়াইট ইম্পসিবল। সো ওই সিনারিও থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটাকে যদি ম্যাপ করি অবজেক্ট ওরিয়েন্টেডের সাথে, এবং ওই সিনারিওটা যদি আমরা বলি যে এটা প্রজেক্ট, এটা একটা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামিং করে একটা সফটওয়্যার বানাবো, সবকিছুকেই আপনি ম্যাচ করাতে পারেন। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বলি আর কনসেপ্ট বলি, এটা টোটালি ম্যাপিং করা যায় বা ম্যাচ করা যায় রিয়েল লাইফের সাথে। আপনি আপনাকেও চিন্তা করে এটা ম্যাচ করাতে পারেন, আপনি আপনার ফ্যামিলিকেও চিন্তা করে ম্যাচ করাতে পারেন, ইভেন একটা রাষ্ট্রকেও আপনি এর সাথে ম্যাচ করাতে পারেন। আপনি ইন্ডিভিজুয়াল একজন পার্সন, কয়েকজন মিলে একটা ফ্যামিলি, আর হাজারো লক্ষাধিক ফ্যামিলি মিলে একটা দেশ, রাইট? এর ভেতরে আরো অনেক নোড রয়েছে। একটু খেয়াল করেন যে সংবিধান বলা হচ্ছে না, হ্যাঁ, এটা এতটাই জটিল একটা জিনিস, যত ক্ষমতাধরই কেউ হোক না কেন, ওই সংবিধানের একটু ওলট পালট হবে, এটা হলেই কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। পাস্ট এক্সপেরিয়েন্স থেকেই বলছি, এই যে আমাদের দেশে যে বছরই ইলেকশন আসে, সেই বছরই টালমাটাল অবস্থা তৈরি হয়। কারণ ওই জায়গাটার কাছাকাছি যখন যায়, মনে হয় যেন কেউ ধাক্কা দিয়ে এদিক সেদিক নিয়ে নেবে, তখন সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সাথে, একটু খেয়াল করেন।
তার মানে আপনি যখন ওই মডেলটা ফলো করছেন, কনস্টিটিউশন ফলো করছেন, বাট আপনি এটাকে গুড প্র্যাকটিসের দিকে নিয়ে যাচ্ছেন না, তখনও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তার মানে আপনাকে সলিড একটা কনসেপ্ট নিয়ে এবং এটাকে প্র্যাকটিস করতে করতে সামনের দিকে আগাতে হবে, তাহলে আপনি এর ডালপালা গজাতে পারবেন, আপনি বড় কিছু প্ল্যান করতে পারবেন। আদারওয়াইজ কোন একটা সময় এটা গিয়ে আনম্যানেজড হয়ে যাবে, রাইট? সো 11টা দল, 11 জন মানুষই তো, এখানে অধিনায়ক কেন দেয়? খেললো, সবাই মিলে খেললো। আমি বুঝতে পেরেছি, কেউ একজন ডিসিশন নেবে ইনস্ট্যান্ট, যাতে একবারে 11 জনকে মাথা ঠিকে ডিসিশন নিতে না হয়, তাই না? আবার বাইরে তাদেরকে ম্যানেজ করার জন্য একটা ম্যানেজার থাকে 11 জন বা 15 জন বা 20 জন, তার মধ্যে আবার কোচিং স্টাফ থাকে। সো বিষয়টা একটু খেয়াল করেন, ওখানেও একটা স্ট্রাকচার বিদ্যমান, আর ওখানে স্ট্রাকচারে একটু এদিক সেদিক হলে পারফরমেন্সও এলোমেলো হয়ে যায়। এক্সাম্পল দেখতে পাচ্ছেন, তাই না? আমাদের হেড কোচ নাই, দল হারে গেছে, সবগুলা জিততে পারে না। একজন আরেকজনের সঙ্গে তক্কাতক্কি করে, হ্যাঁ, মাঠের কথা বাইরে নিয়ে আসে, কি বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়ে যায়। তার মানে কি প্রত্যেকটা পজিশনেই কিন্তু দরকার আছে লোক, হ্যাঁ, এই কারণে এগুলো ক্রিয়েট হয়েছে, এবং ক্রিয়েট হওয়ার পর সেই লোকগুলো যদি দায়িত্বশীল হয়, সেটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, রাইট? সো এখানে কাজ করাটা যেমন ইজি, সাথে বহুদূর চিন্তা করা যায়, আবার মাঝে যদি কোনো গ্যাপ তৈরি হয় সেটা মিনিমাইজ করাটাও কিন্তু ডিফিকাল্ট। দ্যাট মিন্স ডিপেন্ডেন্সি থাকে, রাইট? আমার কাজের সাথে আপনার, আপনার কাজের সাথে তার, তার কাজের সাথে তার, রাইট? আমি একা কাজ করলেও যেমন এটাকে নোট তৈরি করে যাওয়াটাই উত্তম, কারণ এই কাজটা যখন বড় হবে সেটা আমার একার পক্ষে সম্ভব নাও হতে পারে, অথবা আমি এই প্রজেক্টের অংশ নাও থাকতে পারি, অন্য একজন এখানে আসতে পারে, অথবা আমি দুইজন মিলে শুরু করেছিলাম, এটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, হ্যাঁ, তখন এটাকে আপনার বহুদূর এগিয়ে নেওয়ার চিন্তাও করতে হতে পারে, রাইট? সো আমি যদি এক্সাম্পল হিসেবে বলি ফেসবুকের কথা, ফেসবুক অবজেক্ট ওরিয়েন্টেড কিনা আমার জানা নেই, রাইট? বাট তারা যে একটা সুন্দর স্ট্রাকচার এখন ডেভেলপ করেছে তার কোনো সন্দেহই নেই। আদারওয়াইজ হাজার হাজার এমপ্লয় ওই একই প্রজেক্টে কাজ করতে পারতো না। বাট তারা যখন শুরু করেছিল 3-4 জন ফ্রেন্ড, তখন তারা হয়তো এই কাঠামোর কথা চিন্তাই করে নাই। যদি না করে থাকে তাহলে তাদেরকে ওই কাঠামোতে নিতে প্রচন্ড বেগ পেতে হয়েছে, আর যদি শুরু করে থাকে তাহলে কাঠামোতে নিতে তাদের তেমন কোনো বেগ পেতে হয়নি, রাইট? সো এরকমও সময় হয়তো গেছে কখন না ফেল করে বসে, পুরো সিস্টেম ব্রেকডাউন হয়। কারণ লাইভ প্রজেক্ট এটা অত্যন্ত ভাইটাল জায়গা, যে এইসব প্রজেক্টে কাজ করতে গেলে আপনাকে প্রতিনিয়ত খুব সতর্ক থেকে কাজ করতে হয়, এবং যেখানে আপনি বিলিয়নস অফ ইউজার নিয়ে কাজ করছেন। ওকে, ইন দ্যাট কেস যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং স্ট্রাকচারালি আমার জানা মতে এটা আনস্ট্রাকচার্ড ভাবে শুরু হওয়া, এবং অবজেক্ট ওরিয়েন্টেড এর পুরো মডেলটা 100% ফলো করে কিনা আমার সন্দেহ আছে। এই কারণেই আপনি দেখবেন যে অন্যান্য প্রজেক্টগুলো চাইতে ফেসবুকে বাগ বেশি দেখা যায়, কারণ ওইগুলো তারা বাধ্য হয়ে রিলিজ করতে থাকে। তাদের চোখে পড়ে না এটা আমি বলছি না, পড়ে, বাট ওটাকে বাধ্য হয়ে তাদেরকে ওইটুকু দিয়েই সামনের দিকে এগোতে হয় এবং আস্তে আস্তে করে ওটা সলভের দিকে যেতে হয়। ওকে, বাট স্টিল এখন তাদের একটা ভালো কাঠামো আছে, সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা মডেল বলতে পারেন, কনসেপ্ট বলতে পারেন, কনস্টিটিউশন। কিছু সিনট্যাক্স আছে যার মাধ্যমে আপনি আপনার প্রোগ্রামিং কোডগুলোকে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে আস্তে আস্তে করে ডেভেলপ করতে পারেন, যেখানে আপনি সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, যেখানকার কোড আপনি অনেক বেশি রিউজ করতে পারেন, এবং যেখানে আপনি প্যারেন্ট, চাইল্ড, মডিউল, দ্যাট মিন্স প্যারেন্ট থাকবে, চাইল্ড থাকবে, গ্র্যান্ড প্যারেন্ট থাকবে, রাইট, আরো চাইল্ড থাকবে, দেন সবাই মিলে একটা নেম স্পেসের আন্ডারে যাবে। ইনফ্যাক্ট ফ্যামিলি যেটাকে বলা হচ্ছে, এই যে লাইক আমরা অনেক সময়
কাউকে কাউকে কি একটা চিনি হিসেবে যে লাইক চৌধুরী ফ্যামিলি বলা হয় না, যে চৌধুরী ফ্যামিলি, তার একটা রিপ্রেজেন্টেটিভ আসলো, সে রিপ্রেজেন্ট করলো এই চৌধুরী ফ্যামিলিকে। সরকার ফ্যামিলি, সে রিপ্রেজেন্ট করলো সরকার ফ্যামিলিকে। বাট এই সরকার ফ্যামিলিতে কি একজন আছে নাকি অনেকেই আছে, রাইট? সো আমি যদি বলি যে না একটা দেন দরবার আছে এবং এখানে ওই দেন দরবারের জন্য একটা বোর্ড আছে, বোর্ডে একটা কনস্টিটিউশন আছে, এখানে যারা বিচার কাজ করবে 4 জন বা 5 জন লোক থাকবে, 4 জন বা 5 জন লোক থাকবে, তারা এই ফ্যামিলিকে রিপ্রেজেন্টেটিভ হবে এবং তারা দেন দরবারে নেতৃত্ব দেবে, ফর এক্সাম্পল। তো ওখান থেকে একটু চিন্তা করেন যে নির্দিষ্ট কাউকে কিন্তু আসতে হচ্ছে না, ওই ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ যাকে বানিয়ে দেওয়া হচ্ছে সে এসে উপস্থিত থাকলে এই কনস্টিটিউশনকে বা সংবিধানকে সত্য বলা হচ্ছে, আইনকে সঠিক বলে ধরে নেওয়া হচ্ছে, রাইট? সো যখন একটা বড় কিছু, তখন কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ করে করেও প্রজেক্ট ডেভেলপ করা হয়, সেটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডেরই কনসেপ্ট। সো ছোট অংশ যদি আমি বলি যে লাইক একটা ফ্যামিলি আমি বানাবো, আমি বানাতে পারি, রাইট? আমি একটা সোসাইটি বানাবো, বানাতে পারি, রাইট? আমি একটা শহর বানাবো, বানাতে পারি, আমি একটা জেলা বানাবো, তাও বানাতে পারি, আমি দেশ বানাবো, তাও বানাতে পারি, চাইলে ওয়ার্ল্ডও বানিয়ে ফেলতে পারি, রাইট? বাট কতটুকুকে আমি কন্ট্রোল করতে পারবো বা ম্যানেজ করতে পারবো 1 জন 2 জন 5 জন 10 জনকে দিয়ে, সেটাও বানিয়ে রাখা ছোট ছোট সিনট্যাক্স আছে এবং স্কোপ আছে এখানে। তার মানে আপনি 10,000 লাইনের প্রজেক্টও আপনি করতে পারেন, 10 লাখ 10 কোটি লাইনের প্রজেক্টও আপনি ম্যানেজ করতে পারেন। এটা আপনার ওয়ার্কফোর্স লাগবে এবং এটা একটা প্রজেক্টে খুব সুন্দর করে ম্যানেজ করা সম্ভব, কারণ সবকিছুই কিন্তু স্প্লিট হয়ে যাচ্ছে। মনে করেন যদি আমি এই 16 কোটির দেশে একজনকে একটা মানুষ হিসেবে ধরি, ডেফিনেটলি আমাকে ধরতেই হবে, তাহলে 16 কোটি ক্লাস হিসেবে যদি আমি চিন্তা করি, আমি করতেই পারি এবং সেটাও সম্ভব ম্যানেজ করা। আমাদের সরকার কি করছে না? করছে। কারণ কি, আমাকে কন্ট্রোল করার জন্য অনেককেই বসিয়ে রাখা হয়েছে, তাই না? ওই সাংবিধানিক পদে বসিয়ে রাখা হয়েছে, তারা তাদের মতো করে তাদের দায় দায়িত্ব পালন করছে। যদি ওই ভাইটাল কোনো পার্সন সেখান থেকে চলে যায় বা ওই দায়িত্ব ছেড়ে দেয় বা না করে তার কাজ, তখন ওই বহু ধরনের ছোটখাটো প্রবলেম ক্রিয়েট হতে দেখা দেয়, তাই না? কেউ তার কাজ সুচারুরূপে করছে না, অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে, রাইট? বা মনে করেন যে এই দেশীয় মেকানিজমের কোন একটা পার্টিকুলার বা ভাইটাল একটা মডিউল, আমি যদি বলি আমাদের শিক্ষা খাতের একটা ভাইটাল পার্সন যার অনেক বড় ধরনের অ্যাকশন নেওয়া উচিত ছিল অনেক আগে থেকেই, ওই সময়টা সে নষ্ট করে এখন যখন অ্যাকশন নিতে যাচ্ছে তখন তার হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এখন ওই জায়গাটাকেই সে ম্যানেজ করতে পারছে না, তখন ওই সহজ পথ না গিয়ে উল্টো করে তাকে চিন্তা করতে হচ্ছে। কারণ কি, ঘুরতে 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 এমন অবস্থা একটা পজিশনে চলে আসে, সে মনে করছে যে এই রাস্তাটাই শর্ট, এই দিক দিয়ে ঘুরতে তাকে কন্ট্রোল করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। বাট এটা যে উল্টো পথ এবং উল্টো গেলে ওই বাটনটাই যে ভেঙে যেতে পারে, সেটা কিন্তু অনেকে বুঝতে পারছে না, তাই না? আপনি ওই ভলিউম যেটা আপনি রাইট দিকে না ঘুরে যদি লেফটের দিকে ঘোরান, একটা সময় কিন্তু কট করে ভেঙে যাবে, তাই না? ওই জায়গাটায় অনেকে বুঝছে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে তার ইম্প্যাক্ট কিন্তু টোটাল সোসাইটিতে পড়ছে এবং সবকিছুই কেমন যেন একটা নড়বড়ে অবস্থা তৈরি হচ্ছে, অবিশ্বাসের দিকে চলে যাচ্ছে অনেক কিছুই। সেই কথাটাই বলছিলাম যে যখন একটা প্রজেক্ট ডেভেলপ করা হয় তখন একটা ভাইটাল নোড, বড় বড় যে নোড গুলো আছে সেখানে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তখন পুরো প্রজেক্টের উপরে সে প্রভাবটা পড়তে থাকে। সেই কারণে ওই যে আমি বললাম যে একটা বড় কিছু করতে গেলে আপনাকে ওই আপনার সিমিলার বা আপনার থেকে বেশি জানা অথবা আপনার থেকে খুবই কম জানা লোককে নিয়ে কিন্তু বড় টিম গঠন করতে হয়, মানে বড়দের টিম যেটাকে বলা হয়, বড় না বড়দের টিম গঠন করতে হয়, যে টিমটা ছোটদের কন্ট্রোল করতে পারে, রাইট? যার মাধ্যমে আপনি ভিশনারি বা বড় কিছু এক্সপেক্ট করতে পারেন। সো যেটা সম্ভব বেসিক্যালি যেখানে স্ট্রাকচার আছে, যেখানে স্ট্রাকচার নেই একেবারেই অসম্ভব, তাই কিনা? যেখানে স্ট্রাকচারই নেই আপনি কাকে কি পদ দেবেন? তার পদ যখন দেবেন না তখন কি কিছু তার নাম বলতে পারবেন না, সে কি আপনার সাথে থাকবে, তাই না? সো মহাসচিব, যুগ্ম মহাসচিব এবং 14টা যুগ্ম মহাসচিব এরকম যদি নাম না বলা হয় তাহলে কিন্তু তারা আপনার সাথে থাকবে না, সেই ধরনের এফোর্ট আপনাকে
দেবেও না, এবং তাকে যদি আপনি মূল্যায়ন না করেন, রাইট? সো সবকিছু মিলিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা, আমি যদি একটা ছোট্ট প্রজেক্টের কথা বলি, যে লাইক আমি একটা ছোট্ট ব্লক সাইট বানাবো, আমি এখানে এঁকে রেখেছি, দেখেন তিনটা গোল্লা আছে, রাইট? এই যে তিনটা গোল্লা আছে, উপরেরটাকে আমি বলছি ব্লক প্রজেক্ট, লেফটের অংশটাকে আমি আরেকটা গোল্লা যেটা আছে সেটা ফ্রন্ট এন্ড, এবং রাইট সাইডটাকে আমি অ্যাডমিন প্যানেল বলছি। কোন একটা ছোট্ট ওয়েবসাইট সম্পর্কে যদি আমি কথা বলি, আমি একটা প্রজেক্ট বানাবো, তার দুইটা বড় অংশ আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। ওর ভেতরে হাজারো কাজ আছে, দেখে আমি হাজারো ভাগে ভাগ করে ফেলতে পারি, ওটা পরের অংশ, বাট সবচেয়ে বড় দুইটা পার্ট কি? একটা অ্যাডমিন প্যানেল আর একটা ফ্রন্ট এন্ড। যেটা আমরা দেখছি সেটা ফ্রন্ট এন্ড, আর যেটা ইউজার দেখছে না, ওনার দেখছে বা ওনার কাজ করতে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল। লাইক একটা নিউজ পেপার, আপনারা প্রতিনিয়ত দেখছেন নিউজে কোনো ডাটা চলে আসছে, প্রথম আলো একটা নিউজ এখন টপে ছিল, আরেকটা চলে আসছে এবং সে নিচে চলে গেছে, রাইট? সো কেউ না কেউ তো লিখছে, এবং সেটা তো কোড করে লিখছে না নিশ্চয়ই, কোডাররা অত সুন্দর করে বাংলা লিখতে পারে না, এবং বুঝেও লিখতে পারে না। তারা যদি লিখে, তারা কি লিখবে সেও নিজেও বুঝবে না, কারণ তাদের যদি বাংলা লিখতে দেন বা কোনো নিউজ লিখতে দেন, তারা 2 লাইন লিখতে একদিন শেষ হয়ে যাবে, আমার টাস্ক শেষ, তার কলম দিয়ে এগুলো লেখা বের হবে না। যারা এটা প্র্যাকটিস করে তারা এই কাজগুলো করে, ঠিক আছে? জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ বুলবুল বলেন। হ্যাঁ ক্লাস হবে, ক্লাস হবে। ওয়ালাইকুম আসসালাম। সো ওই যে নিউজ রিপোর্টাররা, তারা তাদের জন্য একটা প্যানেল আছে, সেটাও ভিজিবল প্যানেল। তারা তো আর সফটওয়্যারে কোনো কিছু বোঝে না, তারা শুধু লিখতেই পারে, রাইট? লিখে একটা জায়গায় দিয়ে পোস্ট করে দেবে, তখন এটা ফ্রন্ট এন্ডে চলে আসবে। বাট তার যদি সেই অথরিটি বা অথেন্টিকেশন থাকে, দেন আসবে। বাট সে রিপোর্টার ছোট মোটো, রাইট? সে শুধু লিখতে পারে, সে লিখে দিল, আরেকজন এটাকে রিভিউ করে দিল, তারপরে আরেকজন ফাইনালি পাবলিশ করে দিল, অ্যাপ্রুভ করা যেটা। সো দেন ফ্রন্ট এন্ডে দেখা গেল ওই যে সফটওয়্যারটা, ব্যাক এন্ডের যে সফটওয়্যারটা, এটাকে আমরা অ্যাডমিন প্যানেল বলে থাকি। তো আমরা যতটুকু অংশ দেখি, সেখানে যে কাজ, তার চেয়ে বেশি কাজ থাকে ওই প্যানেলে। এই কারণে গোল্লাটা একটু বড়, খেয়াল করেছেন? যদিও এটা ইচ্ছে করে দেই নাই, বাট এখন আমি ইচ্ছে করে বলছি, ঠিক আছে? যে এই গোল্লাটা বড়, এখানে কাজ বেশি, এই গোল্লাটা ছোট, এখানে কাজ কম। বাট এটাকেও যদি আমি বলি যে বড় একটা নিউজ পেপার, লাইক আমি বহুদিন আগে, লাইক অ্যারাউন্ড 8 years ago, যখন প্রথম আলো নতুন করে আসে, তাই না? এখনকার যে রূপটা প্রথম আলোর, তখন প্রথম আলো কিন্তু ইনহাউসেই ডেভেলপ হচ্ছিল। তার আগেরটার কথা বলছি, পুরনো যে প্রথম আলো ইউজ হচ্ছিল অনলাইন সংস্করণে, তখন মানে ডেভেলপমেন্ট নিউ যেটাকে দেখা যাচ্ছে, সেই ডেভেলপমেন্ট টিমের টিম লিডার ছিল আমারই ফ্রেন্ড, এখন থাইল্যান্ডে আছে একটা প্রজেক্ট সফটওয়্যার কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। তো ওর কথা অনুযায়ী ওই প্রজেক্টের কস্টিং ছিল বা প্রাইস ছিল একটা টোটাল সিএমএস এর মতো, তারা একটা পার্টিকুলার কোম্পানি থেকে বানিয়ে নিয়েছিল। সো সেই প্রজেক্টের হ্যাঁ মানে বানিয়ে নিয়েছিল 28 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? 28 লক্ষ টাকায় তারা এটাকে বানিয়ে নিয়েছিল। বাট পরে ইনহাউস করে এটা হচ্ছে বেটার একটা কিছু বানিয়েছে, রাইট? এখনকারটা কিন্তু আগেরটার চাইতে বেটার। ওকে, তো ওই যে বিষয়টা একটু খেয়াল করেন, একটা নিউজ পেপার যেটা $200 হয়, $500 হয়, তাই না? ছোট মোটো $1000 অনেকে নেয় ফাঁকি দিয়ে, অনেকের কাছ থেকে সিএমএস দিয়ে বানিয়ে দেয়। আবার হ্যাঁ, ওই তো ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়ে দেয়, আবার $30-35,000 লাগে বানাতে, রাইট? কোয়ালিটি আছে না? ওই যে পার্টিকুলার বিষয়গুলো, যে কি দিয়ে বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে, সাস্টেনেবিলিটি, সিকিউরিটি, সো অনেক কিছুই সেখানে কিন্তু ইনভলভ।
মনে করেন যে আমাদের একটা জাতীয় দৈনিক, এটা যদি একদিন বন্ধ থাকে তাহলে তো ডিফিকাল্ট, তাই না? সেখানে সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন কোন একজন হ্যাকার মহোদয় ধরেন 7 লক্ষ থেকে 8 লক্ষ সেশন ক্রিয়েট হয় এখন, এটা 4-5 বছর আগের কথা। হ্যাঁ, কি ক্রিয়েট হয়? এটা একদম টোটালি মানে একদিনে 7 লক্ষ, হ্যাঁ 7 থেকে 8 লক্ষ সেশন ক্রিয়েট হয় প্রথম আলোতে। তো এই যে সেশন ক্রিয়েট হয়, ধরেন একদিনের জন্য কেউ যদি কোনো কিছু সেখানে ঝুলিয়ে দিতে পারে, ওই টিভিতে 5 লাখের অ্যাড দেওয়ার চাইতেও বেশি মার্কেটিং পাবে। আমি সেটা বোঝাতে পেরেছি। সো অনেকেই কি টার্গেট করবে না, ট্রাই তো করবে যে আমার এটা কিছু ঝুলা যাক, আমার নামটা কেউ জেনে যাক, তাই না? সো তাহলে হ্যাকারে কত টাকা, হ্যাকার কোথা থেকে টাকা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কোনো মতো যদি কেউ হ্যাকারের কোনো সংবাদ পায়, আর আমি যদি কোনো একটা জনপ্রিয় কোনো কিছুতে আমার নাম ঝুলিয়ে দিতে পারি, কোন একটা ব্র্যান্ডের নামই ধরেন, আমি 2 লাখ ধরিয়ে দিলাম ওকে, সে আমাকে 10 লাখ টাকার কাজ করে দিল, যদিও সেটা হচ্ছে খুব ফাঁকিবাজি এবং খুব চোট্টামো কাজ এটাকে বলা হয়। সো মানে আইনত দণ্ডনীয় কাজ, তারপরে কিন্তু অনেকে সেটা করতেই পারেন। ফর দ্যাট এই জায়গাগুলো অনেক সিকিউর হতে হয়। হ্যাঁ, তো সেটাও কিন্তু হ্যাম্পার হতে পারে যখন ওই ছোট মোটো অ্যাপ্লিকেশন সিএমএস টিএমএস দিয়ে নিউজ পেপার বানানো হয়। বাট এটা ঠিক যে বিজনেসের স্টার্টিং এ আপনি এই কাজ করতেই পারেন, এটা জায়েজ আছে, রাইট? আপনি যখন বিজনেস শুরু করবেন, বড় সেটআপ, অনেক টাকা পয়সা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে শুরু করাটা বোকামি বলা হয়, রাইট? আপনার যা আছে সেটা দিয়ে আপনি শুরু করেন। নতুন কম্পিউটার কেনার দরকার নেই, নতুন চেয়ার টেবিল কি আপনি কখনোই চেয়ার টেবিলে বসতেন না, সেটা নিয়ে আসেন, সেটাতেই বসে কাজ শুরু করেন, টাকা ইনকাম করেন, দেন কিনেন। তাহলে আপনার ওভারহেড কম থাকবে, আপনি বেশি দিন লাস্টিং করতে পারবেন। আদারওয়াইজ আপনি যখন ইনভেস্ট করে ফেলেছেন, ওই চিন্তাটা আপনার মাথার মধ্যে আছে এবং এটা আপনাকে কুড়ি করে খাচ্ছে এবং আপনার কাজের স্পৃহাটা কমিয়ে দিচ্ছে, আপনি টার্গেট থেকে ডিস্ট্রাক্ট হচ্ছেন, আপনি উঠে যাচ্ছেন। এটা বুঝতে পেরেছি? সো এই যে আমি এখানে ছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ছিলাম, যে নোট তৈরি করা হয় প্রথমে, যখন কোনো প্রজেক্ট চিন্তা করা হয় তখন নোট তৈরি করা হয়, সুন্দর করে ছোট 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 করে নোট তৈরি করেন, কে কার আন্ডারে যাবে সেই আন্ডারে যাওয়ার বিষয়টা সুন্দর করে এঁকে ফেলা হয়, এবং এটা যখন এঁকে ফেলা হয় তখন ওই গ্রাফিক্যাল মোডটাকে বলা হয় ফ্লো চার্ট। একটা প্রজেক্টের ফ্লো চার্ট, ফ্লো ডায়াগ্রাম যেটাকে আমরা নরমালি বলে থাকি। সো আপনারা, আমি ক্লাসে আলোচনা করব না, যদি কেউ পার্সোনালি আমার কাছে জিজ্ঞেস করেন এর পরবর্তীতে আমি যে টপিকটা আপনাদের পড়তে দিব, এটা পড়ার পর কোনো প্রবলেম ফেস করলে আমার কাছে আলোচনা করতে পারেন ক্লাসের বাইরে। সেটা হচ্ছে যে প্রজেক্ট ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। একটা প্রজেক্ট কিভাবে ডেভেলপ হয়, একটা প্রপার প্রসেসটা কি, হ্যাঁ, প্রজেক্ট ডেভেলপমেন্টের কি কি মডেল আছে, হ্যাঁ, এর জন্য বেস্ট মডেল কোনটা, আবার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বিষয়টা কি, ওয়েব ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বিষয়টা কি, এর জানা এবং ওই টপিকগুলোতে একটু ডেস্টে যাওয়া। কারণ আপনারা যখন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে যাবেন, ওই প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু আপনাকে আগাতে হবে, রাইট? সো আমি রিসেন্টলি একটা থিসিস করছি ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে, সেটা হচ্ছে যে SPI for small and medium size software enterprise। আমার থিসিসের টাইটেল সফটওয়্যার প্রসেস ইমপ্রুভমেন্ট। একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই প্রসেসটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, কোন কোন জায়গাতে ল্যাকিংস আছে, ছোট এবং মিড সাইজ কোম্পানি কি ধরনের প্রবলেম ফেস করে এবং সেখান থেকে ওভারকাম করার প্রসেসটা নিয়ে। ওকে, সো ওখানে বেশ কিছু ভাইটাল এরিয়া আছে, মানে এই জায়গাটাতে যখন কাজ করা হয় তখন 4টা বলতে পারেন যে বিষয় কাজ করে। একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ডেভেলপমেন্ট টিম খুবই গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্ট যারা এটাকে ম্যানেজ করছে, এবং কোন প্রসেসে এটা ডেভেলপ হচ্ছে। সো যে কোনো একটা ব্রেকডাউন প্রজেক্ট ফেল, রাইট? যে কোনো একটা যদি ব্রেকডাউন হয় ডেফিনেটলি এই প্রজেক্ট ফেল করবে, মানে কোনো সন্দেহই নেই, রাইট?
সো বাট ওখানকার যদি প্রসেসের ইমপ্রুভমেন্ট আনা যায়, যে যে প্রসেসে আছে ওখান থেকে ছোট ছোট ইমপ্রুভমেন্ট এক একটা প্রজেক্টকে সাকসেসফুলের দিকে নিয়ে যেতে পারে। কোন একটা কোম্পানি সবই ঠিক আছে, প্রসেস ফলো করে না, ফেল হয়ে যায় প্রজেক্ট। তো টিম আছে, ওয়ার্কফোর্স সেই লেভেলেরই আছে, ম্যানেজমেন্টও মানে ডেডিকেটেড, কাস্টমারও ফুল সাপোর্টে আছে, বাট তার প্রসেসটাই ভুল, ডেভেলপমেন্ট প্রসেসটাই ভুল, প্রজেক্ট আর সাকসেসফুল হবে না। রাইট? টিম নেই তো ডেফিনেটলি কাকে দিয়ে কাজ করাবে? টিম আছে, ম্যানেজমেন্ট খারাপ, টিমের ম্যানেজমেন্টটা ঠিক নেই, সিলেকশন ঠিক নেই। আমার লোক আছে বাট আমি সিলেক্ট করতে পারি না, এই পার্টিকুলার প্রজেক্টের জন্য আমি টিমকে ঠিক মতো সিলেক্ট করতে পারি না বা তাদেরকে গাইড করতে পারি না, প্রজেক্ট আগাবে না। রাইট? টিম আছে, ম্যানেজমেন্টের লেভেলে যে কাজগুলো সেটা ঠিক মতো হচ্ছে না, ম্যানেজমেন্টের কাজ থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে ওইটা টিম পর্যন্ত পৌঁছে দেওয়া, সেটা ঠিক মতো হচ্ছে না, প্রজেক্ট ফেল। রাইট? এবং নির্দিষ্ট সময়ে কাস্টমারের রেসপন্স ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, প্রজেক্ট ফেল। প্রজেক্ট মিন্স স্টার্টিং এন্ড এন্ডিং ডেটের মধ্যে কিছু একটা করাকেই বলে। আমার এন্ডিং ডেট নেই, সেটাকে প্রজেক্ট বলা হয় না। রাইট? সো এই সব কিছু ম্যানেজ করতে গেলে এই যে জিনিসটা, এই যে প্রসেসটা, এটা যদি আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে অনেকাংশেই এটাকে সিকিউর করে ফেলা সম্ভব। একজন একটা কোম্পানির 2 জন 5 জন 10 জন মিড লেভেল যে কোম্পানিগুলো আছে 10 জনকে চালাচ্ছে, সেই প্রজেক্ট ম্যানেজার, সেই টিম লিডার, সেও কোড লিখে। রাইট? সে নিজেও প্রসেস ডিফাইন করে না? বাট এই ভাইটাল এই জিনিসটা যদি তার সামনে না থাকতো, সে কিন্তু এটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারতো না। এই যে স্ট্রাকচার বসিয়ে দেওয়া এবং নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে দেওয়া, যেখানে কোডাররা এদিক সেদিক দৌড়াতে পারবে না, আরেকটু হাত পা বেঁধে ফেলবে। রাইট? এটা তো একটা স্ট্রাকচার দিচ্ছে, আপনি এদিক সেদিক দিয়ে ফুসফাস বেরিয়ে যেতে পারেন, দল থেকে লোকজন বের হয়ে যায় না, আবার ফেরত আসে, ওই টাইপের। সো বেরিয়ে যেতে পারেন, বাট ফ্রেমওয়ার্ক যখন আসবে তখন আপনাকে চেপে ধরবে, যে আপনি এর বাইরে যেতেই পারবেন না, আপনি আগাতেই পারবেন না, আরো হাত পা বেঁধে ফেলা। ডেফিনেটলি নতুন নতুন সাহায্যের মাধ্যমে, আপনাকে সাহায্য না করে হাত পা বেঁধে দিলে তো আপনি আর থাকবেন না, আমি কুইট। রাইট? সো সেই যে জায়গাটা, এই জায়গাটাকে সুন্দর করে মানে অর্গানাইজ করতে পারে কে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো ওপি, যেটা আমি যে গোল্লা গোল্লা বলছি, হ্যাঁ, আমি যদি সোসাইটি, আমি যদি বলি যে একটা ফ্যামিলি বানাবো, সেখানে এক একটা করে ক্লাস, যদি আমি বলি যে ক্লাস হচ্ছে এক একটা করে হিউম্যান বিং, রাইট? ইন্ডিভিজুয়াল বডি, রাইট? আমার বাবা একজন স্বতন্ত্র মানুষ, মা একজন স্বতন্ত্র মানুষ, আমি একজন, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ আলাদা 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 করে চিন্তা করতে পারি। তো তারা ইন্ডিভিজুয়াল এক একটা করে বডি। আবার যখন সবাইকে একসাথে বলা হয় তখন কিন্তু তখন আলাদা নাম ধরে ডাকা হয় না, তখন বলা হয় একটা ফ্যামিলি। রাইট? আলাদা করে চিন্তা করলে তখন একরকম। আমি যখন আমার ফ্যামিলিতে আছি, আমার বাবা মা আছে, ওই যে ওনারশিপের ইস্যুগুলো, আমার বাড়ির জিনিসগুলোর ওনারশিপের ইস্যুগুলো, আমাদের পাবলিক প্রপার্টিগুলোর ওনারশিপের যে বিষয়গুলো, সেটাও কিন্তু মেনশন করা এবং সেটাও কিন্তু দেওয়াটা অত্যন্ত ইজি হয়ে যায়। ফ্যামিলি মনে করেন আমি যদি বলি যে কোড সিকিউরিটির ইস্যু, কোড রিইউজের ইস্যু, আমি যে আমার কাছ থেকে কোড চাচ্ছে আমি তাকে দিয়ে দিব, সে এটাকে ইউজ করতে পারবে, আমার সিকিউরিটি কতটুকু থাকবে, তাই না? আমার ল্যাপটপটা কেউ যদি এসে বলে আমাকে ইউজ করতে দেবেন, আমি কি দিব? আমাকে 2 দিনের জন্য দেন, আমি কি দিব? আপনারটা যদি কেউ বলে আমাকে 2 দিনের জন্য দেন, আপনি দেবেন? দেবেন না। রাইট? আপনি এটা 1 সপ্তাহের জন্য এখানে রেখে যান, এখানেই থাকবে, ঠিক আছে? কেউ ক্লাসও করবে না, তাও আপনি রেখে যাবেন না। রাইট? সো সিকিউরিটি কনসার্ন, রাইট? এটা হয়তো ইউজই হবে, বাট ওই যে ওনারশিপের যে বিষয়টা, সেটা কিন্তু অনেক সময় আপনাকে আটকে দিতে পারে যে না, এই প্রোডাক্টটা আমার নিজের, আমি কেন একটা সেন্টারে রেখে যাবো, আমি তো তার স্টুডেন্ট, আছে না? সো ফ্যামিলির যে বিষয়, যে তাহলে আপনারা একটু আমার সঙ্গে শেয়ার করেন, সেটা হচ্ছে যে মানুষের কয় ধরনের প্রপার্টি আছে? হ্যাঁ, আপনি 3 ধরনের বলেছেন, আর কেউ? আপনি মনে মনে রাখেন কোন 3 ধরনের, সেটা আমি পরে বলবো, না জিজ্ঞেস করবো। অনিক? I have no idea. চিন্তা করে বলি, বলেন।
আমার এখানে একটা কোশ্চেন আছে, প্রপার্টি বলতে যেমন আমার ফ্যামিলি নিয়ে নাকি জাস্ট পার্সোনালি আমার নিজের? প্রপার্টি তো সম্পত্তি বলে, তো সম্পত্তি কয় রকমের আছে সেটা আপনি বলবেন। দুইটা হইতে পারে স্যার, মানে স্যার ডিজিটাল আর এটা হচ্ছে স্যার লোকাল। না না, ডিজিটাল স্থাবর স্থাবর অস্থাবর বুঝলাম, হ্যাঁ কঠিন হয়েছে, একটু বলেন। স্থাবর আর হচ্ছে যে টাকা পয়সা, নগদ টাকা, আচ্ছা, তারপরে সোনা দানা, আর একটা হচ্ছে জমি জমা, ল্যান্ড প্রপার্টি। ওকে, স্থাবর আর অস্থাবর। আর আমার কাছে দুই রকমের মনে হয় সম্পত্তি, মানে একটা আসতে পারে এই যে জমি জমা টাকা পয়সা, আর একটা আসলে নিজের যে স্কিল গুলো আছে, আচ্ছা, জ্ঞান। আপনার আপনি সবার সাথে তাল মেলাচ্ছেন, এটা কিন্তু হবে না। হ্যাঁ, নিজের সক্রিয়তা বলে কিছু একটা আছে, এটা প্রকাশ করতে হবে। আপনার একটা থিঙ্কিং আছে, বাট আপনি ওইটা ওভাররাইড করাচ্ছেন। আপনারটাকে আপনি অলওয়েজ আপনি নিজে হেরে যাচ্ছেন। তাল মেলানোতে আমার কোনো সমস্যা নেই, বাট এই জায়গায় আমার একটা অবজেকশন আছে যে আমি অন্যের কথা কেন সরাসরি মেনে নিব। আমারটা আমি প্রকাশ করবো, ভুল হলে হবে, সঠিক হলে হবে। আমি তাহলে তাল মেলাবো সঠিকটার সাথে, বাট এগুলো যে সবই সঠিক সেটা কিন্তু না। সেটা হচ্ছে নিজেরও জীবন, নিজেরও জীবন। আপনি কিচ্ছু বলতেছেন না, আপনি কিছু জানেন, আপনি বলেন। বলেন, সম্পত্তি কিন্তু সবাই বোঝে কি কি সম্পত্তি আছে। রাকিব বলেন। হ্যাঁ, 3 ধরনেরই হয়। আপনি একটু বলেন তাহলে, একটু শুনুন। আচ্ছা, আচ্ছা, রাকিব এবার বলেন, সম্পত্তি বলেন, কয় ধরনের মানুষের প্রপার্টি আছে? মানুষের কয় ধরনের প্রপার্টি আছে? আমি তো অ্যাজ এ হিউম্যান বিইং, আমি একটা সোসাইটির পার্ট, আমি একটা ফ্যামিলির পার্ট। আমার যে সম্পত্তি আমি তাকে কয় ভাবে ডিফাইন করব, কি কি? দুইটা কি করা আছে, আমি স্যার আইকিউ আইডিয়া স্যার তিনটা আমাদের প্রোগ্রামিং কনসেপ্ট হিসেবে আসলে এখানে তিনটা আছে। কি? এখানে পাবলিক আছে, প্রাইভেট আছে, প্রোটেক্টেড আছে। রাইট, আমি এটাই জানতে চাচ্ছিলাম। আমার তো পাবলিক প্রপার্টি করতে আসবে, তারও আছে, তারও পাবলিক প্রপার্টি আছে, তারও প্রাইভেট প্রপার্টি আছে, এবং তারও প্রোটেক্টেড প্রপার্টি আছে। যেমন যদি আমি বলি একেবারে নিহায়ত গরিব মানুষ, তার একটা ভিটে বাড়ি আছে, হ্যাঁ, ওই ভিটে বাড়ির উঠানটা প্রাইভেট প্রপার্টি, সরি ওটা পাবলিক প্রপার্টি, যে কেউ আসতে পারে, রাইট। প্রাইভেট, একেবারে প্রাইভেট যে প্রপার্টিটা, ওই গরিব মানুষটা, তার তো সেলফোন থাকবে না। হ্যাঁ, তার কাপড় চোপড়, হ্যাঁ তার কাপড় চোপড়, আরো স্পেসিফিক বলে স্যার তার লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি গামছা, তার প্রাইভেট প্রপার্টি। প্রোটেক্টেড প্রপার্টি, তার ঘরে বিছানা আছে, বেড আছে, রাইট, চুলা আছে, মানে ভিতরে ঢুকতে গেলে ওইটাই একটা প্রোটেক্টেড, মানে ভিতরে ওইটা হচ্ছে তো প্রোটেক্টেড প্রপার্টি। বেস্ট এক্সাম্পল ওয়াশরুম, না ওয়াশরুম না, ওয়াশরুমে সবাই ওটা প্রোটেক্টেড, ওইটা প্রোটেক্টেড, লাইক যদি সেটা ঘরের মধ্যে হয়, আর যদি ঘরের বাইরে হয় সেটা পাবলিক। ঘরের মধ্যে ঢুকতে হলেই তো প্রোটেক্টেড, দেন আসতেছে আমি প্রপার্টির আমি কথা বলছি। হ্যাঁ, পাবলিক যেটা আমার সত্ত্বাধিকার আছে, বাট যে কেউ সেখানে আসতে পারে পারমিশন সাপেক্ষে, সেটা পাবলিক। প্রোটেক্টেড, আমাদের ফ্যামিলি সবার সেটা শেয়ার আছে, আমরা ইউজ যেগুলোকে বলি আমাদের, সেগুলো সবই প্রোটেক্টেড, আর আমার সেটা প্রাইভেট। ঠিক আছে, আমাদের মধ্যে দুই ভাগ, প্রোটেক্টেড, পাবলিক। আমার বলতে কোনো ভাগ নেই, আমার, রাইট, আমার নিজের, লাইক আমার শার্ট, লাইক আমার মোবাইল, লাইক আমার ল্যাপটপ, রাইট। হ্যাঁ, আমাদের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে একেবারে নিজেরা যারা, আমার ছেলে সন্তান, বাবা মা, হ্যাঁ ছেলে সন্তানই কিন্তু আমি বলবো, হ্যাঁ বাবা মা কিন্তু দক্ষিণে, উত্তরে না, হ্যাঁ আমার উত্তরে যারা আছে তারা, আমাদের যে বিষয়টা সেটাকে প্রোটেক্টেড বলা হয়। যে লাইক আমি যখন আমার ফ্যামিলিতে আছি, আমার বাসার চেয়ার, টেবিল, টিভি, ফ্রিজ, হ্যাঁ
শোয়ার জায়গা থেকে শুরু করে সবকিছুই কি প্রোটেক্টেড। ইভেন আমার কারটা, প্রাইভেট কার যেটা, আমার বাইক যেখানে আমরা শেয়ার করি, সবই কিন্তু প্রোটেক্টেড, আমাদের বলা হয় এটাকে। আর বাইকটা তো আপনার প্রাইভেটই হবে, আমি শেয়ার করছি আমার ফ্যামিলির সাথে, মানে যখন ছেলেও চালাতে পারে, হ্যাঁ ভাই চালাতে পারে, এই কনসেপ্ট থেকে বলছি প্রোটেক্টেড, ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যালাউড। এটা আমার ছেলে নিয়ে গেলে আমার কাছ থেকে যদিও পারমিশন নিতে হবে, বাট এটা কিন্তু একেবারে বাধ্য না, চাইলে পারে। আর পাবলিক যেগুলো আমি পারমিশন সাপেক্ষে যেগুলোকে ইউজ করার অনুমতি ওভারঅল দিয়ে রেখেছি। আমার একটা ল্যান্ড আছে, একটা খেলার মাঠ আছে, অথবা বাস আছে, টিকিট দিলে কি উঠতে পারে না? পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ একজন আসছে, আমি 2-3 মিনিটেই শুরু করবো, আমি তোমাকে ফোন দিতাম, ঠিক আছে? আমি তোমাকে তাহলে প্রপার্টি কয় রকমের আছে? 3 রকমের, এটা অলওয়েজ মাথায় রাখবেন, পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট। প্রাইভেট একেবারেই নিজের যেগুলো প্রাইভেট, পাবলিক অনুমতি সাপেক্ষে যারা অন্যরা ইউজ করতে পারে, আর প্রোটেক্টেড ফ্যামিলি মেম্বারদের জন্য, রাইট? সো যখন ক্লাস হবে, ক্লাসের মেথডেও এই ধরনের মডিফায়ার বসিয়ে সিকিউর করা হয়ে থাকে, যে আমার এই পার্টিকুলার মডিউলের মধ্যে কোন কোন ফাংশনালিটি সবার জন্য উন্মুক্ত থাকবে, কোনগুলো একেবারেই আমার নিজের, আর কোনগুলো আমাদের ফ্যামিলি মেম্বাররা ইউজ করবে, সেটাও ইমপ্লিমেন্ট করা যায়। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে প্যারেন্ট চাইল্ড ফ্যামিলির কনসেপ্ট আছে। তো প্যারেন্ট চাইল্ডের যে ফ্যামিলির কনসেপ্ট, এটা ইমপ্লিমেন্ট করা হয় ইনহেরিটেন্সের মাধ্যমে। সো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে 4 নম্বর যে টপিকটা, ফার্স্ট টপিকটা ওপি বিষয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে ক্লাস কি, তারপরে এটা হচ্ছে অবজেক্ট কি, তারপরেই চলে আসে কি ইনহেরিটেন্স যে ইস্যুটা, আর তার আগে আসে হচ্ছে কি বলেন ইনক্যাপসুলেশনের যে কনসেপ্টটা, রাইট? ইনক্যাপসুলেশন দেন ইনহেরিটেন্স। সো এগুলো নিয়ে আমরা আলোচনায় যাব। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।